আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছে। আজকে আমরা মাধ্যমিক জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে কিংডম অ্যানিমেলিয়া নিয়ে আলোচনা করব। আমরা জানি 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করে। এর মধ্যে আছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলিয়া এটা প্রকৃতকোষী রাজ্যগুলোর মধ্যে একটি এবং সবচেয়ে উন্নত রাজ্য। এরা প্রকৃতকোষী, এর কথার অর্থ এই রাজ্যের জীবগুলোর কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, কিন্তু কোষীয় অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড অনুপস্থিত। প্লাস্টিড অনুপস্থিত আর হইল কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও ছোট। এরা যেহেতু প্রাণী এবং বহুকোষী প্রাণী, আর এই প্রাণীদের কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর অনুপস্থিত। এদের প্লাস্টিড না থাকার কারণে প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না। কারণ আমরা জানি যে প্লাস্টিডের মধ্যে এক প্রকার প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট, যেটার সাহায্যে খাদ্য তৈরি করা হয়, যেটার সাহায্যে উদ্ভিদ, সবুজ শৈবাল এরা খাদ্য তৈরি করে। তো প্রাণীদের মধ্যে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে না, এই জন্য প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। আর যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, এই জন্য প্রাণীরা হলো পরভোজী। তো পরভোজী যেহেতু খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, এই জন্য অন্য উদ্ভিদকে বা প্রাণীকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সেই খাদ্যটাকে আহার করে, গিলে খায়। এই জন্য এটাকে, এই বৈশিষ্ট্যটাকে বলা হয়েছে যে এরা খাদ্য গলাধঃকরণ করে। প্রাণীরা বহুকোষী। তো আমরা জানি যে অনেকগুলো কোষ সম্মিলিতভাবে যখন একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে তখন সেটাকে টিস্যু বা কলা বলে। তো প্রাণীদের দেহে টিস্যু আছে এবং অনেকগুলো বা একাধিক প্রকার টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়। প্রাণীর দেহের মধ্যে অনেক অঙ্গ আছে, আবার কয়েক প্রকার অঙ্গ সম্মিলিতভাবে একটা তন্ত্র গঠন করে। প্রাণীর দেহের মধ্যে অনেকগুলো তন্ত্র আছে, এই সবগুলো তন্ত্র মিলে প্রাণীর একটা দেহ গঠিত হয়। আমরা জানি আমাদের পরিপাকতন্ত্র আছে, শ্বসনতন্ত্র আছে, রেচনতন্ত্র আছে। তো এই সমস্ত তন্ত্র মিলেই আমাদের দেহ। তাহলে প্রাণীর দেহের মধ্যে কি আছে? কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে। এই জন্য বলা হয়েছে যে এই প্রাণীদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র বা অঙ্গতন্ত্র বিদ্যমান। তন্ত্র বিদ্যমান। প্রাণীরা যৌন প্রজনন করে। প্রাণীরা যৌন প্রজনন করে কিভাবে? যে পুরুষ প্রাণীর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়, স্ত্রী প্রাণীর মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, আর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়। এই জন্য এই প্রজননকে বলা হয় যৌন প্রজনন। যৌন প্রজনন। এখন একটা বিষয় আমাদেরকে এখানে একটু বুঝতে হবে, সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণু। আমরা একটু লক্ষ্য করি বিষয়টা। এটা হলো একটা শুক্রাণু আর এটা হলো একটা ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু এরা হলো হ্যাপ্লয়েড, অর্থাৎ এই কোষগুলোর মধ্যে এক সেট করে ক্রোমোজোম আছে। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন উৎপন্ন হয় জাইগোট, এবং সেই জাইগোটের মধ্যে এক সেট এবং দুই সেট, অর্থাৎ শুক্রাণুর এক সেট, ডিম্বাণুর এক সেট, এই দুই সেট ক্রোমোজোম থাকে জাইগোটের মধ্যে। এই জন্য জাইগোট হলো ডিপ্লয়েড। এখন এই জাইগোট উৎপন্ন হওয়ার পরে জাইগোট বিভাজিত হয় এবং বিভাজনের মাধ্যমেই একটা সময় একটা প্রাণী শিশুর তৈরি হয়। তাহলে জাইগোট যেহেতু ডিপ্লয়েড এবং জাইগোট বিভাজনের দ্বারা প্রাণী দেহ তৈরি হয়, তাহলে প্রাণীর দেহটাও ডিপ্লয়েড।
প্রাণীর দেহটাও ডিপ্লয়েড। এখন বিষয়টা হলো সকল প্রাণী যেহেতু ডিপ্লয়েড, আমরা মানুষ, আমরাও ডিপ্লয়েড। এখন আমাদের যে দেহের প্রতিটা অঙ্গ, এই প্রতিটা অঙ্গও ডিপ্লয়েড, প্রতিটা অঙ্গ ডিপ্লয়েড। তাহলে প্রাণীর যে পুরুষ প্রাণীর যে জনন অঙ্গ, যেটা নাম শুক্রাশয়, তাহলে সেই শুক্রাশয়টাও ডিপ্লয়েড। তাহলে সেই শুক্রাশয়টা ডিপ্লয়েড, কিন্তু সেই শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু, সেটা হলো হ্যাপ্লয়েড। একটু বুঝতে হবে যে শুক্রাশয় এটা হলো পুরুষের জনন অঙ্গ। সেই শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হয় কি? শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু। এখন এই শুক্রাশয়টা কেমন? শুক্রাশয়টা হলো ডিপ্লয়েড। যেহেতু জাইগোটের বিভাজনের দ্বারা আমাদের সারা দেহ তৈরি হয়, তাহলে শুক্রাশয়টাও তৈরি হয়, তাহলে শুক্রাশয়টা ডিপ্লয়েড। এখন লক্ষ্য করো, এই ডিপ্লয়েড শুক্রাশয় থেকে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় শুক্রাণু, উৎপন্ন হয় শুক্রাণু, এই শুক্রাণু উৎপন্ন হয়। এখন এই শুক্রাণুটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? আমরা একটু আগে বলেছি যে শুক্রাণুটা হলো হ্যাপ্লয়েড। তাহলে শুক্রাণুটা হ্যাপ্লয়েড হলো কিভাবে? শুক্রাশয়টা হলো ডিপ্লয়েড, ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু হ্যাপ্লয়েড কিভাবে হইল? এইখানে মিওসিস নামক কোষ বিভাজন ঘটে। শুক্রাশয়ের মধ্যে মিওসিস কোষ বিভাজনের দ্বারা এই হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হয়। আর এই শুক্রাণুকে ইংরেজিতে বলা হয় শুক্রাণু বা জনন কোষ, ইংরেজিতে হলো গ্যামেট। আমরা জানি গ্যামেট বা জনন কোষ হলো দুই প্রকার, একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। তো এই শুক্রাণু একটা গ্যামেট, এই গ্যামেটটা হলো হ্যাপ্লয়েড, কিন্তু জনন অঙ্গ শুক্রাশয় সেটা হলো ডিপ্লয়েড। এই জন্য বলা হয়েছে যে ডিপ্লয়েড প্রাণীর জনন অঙ্গের মধ্যে হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক স্ত্রী প্রাণীর ক্ষেত্রে ডিম্বাশয়টা, স্ত্রী প্রাণীর জনন অঙ্গ হইল ডিম্বাশয়, সেই ডিম্বাশয়টা হইল ডিপ্লয়েড, ডিপ্লয়েড ডিম্বাশয়, কিন্তু তার মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু। এই ডিম্বাণুটা হ্যাপ্লয়েড, ডিম্বাণুটা হ্যাপ্লয়েড কিভাবে তৈরি হয়? মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়। তাহলে ডিপ্লয়েড জনন অঙ্গের মধ্যে হ্যাপ্লয়েড জনন কোষ উৎপন্ন হয়। এখন এই শুক্রাণু হ্যাপ্লয়েড এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড, এই দুই প্রকার জনন কোষ মিলিত হইয়া জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোটটা বিভাজিত হইয়া শিশু প্রাণী সৃষ্টি হয়। স্ত্রী প্রাণীর দেহের মধ্যে জাইগোট উৎপন্ন হইল শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে, অথবা এই মিলনটা প্রাণীর দেহের, স্ত্রী প্রাণীর দেহের বাইরেও হইতে পারে, পরিবেশের মধ্যে হইতে পারে। শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হইতে পারে। এখন সেই জাইগোট বিভাজন যখন হয়, জাইগোটটা যখন বিভাজিত হয়, লক্ষ্য করো এটা হলো একটা জাইগোট, একটা কোষ। তো এই কোষটা বিভাজিত হয়, প্রথমে এক কোষের থেকে দুই কোষ হয়, কোষ থেকে দুই কোষ হয়, দুই কোষ থেকে 4 কোষ হয়, এরপরে 4 কোষ থেকে 8 কোষ হয়, 8 কোষ থেকে 16 কোষ হয়, কারণ এটা হলো একটা মাইটোসিস প্রক্রিয়া। তো এখন এই কোষ বিভাজন যখন চলতে থাকে, এইটা হলো এক কোষী জাইগোট, এবং জাইগোটটা যখন বিভাজিত হয়, বিভাজিত অবস্থায় এই বিভাজনরত এই জাইগোটকে ভ্রূণ বলে, জাইগোটকে ভ্রূণ বলে। এই যে ভ্রূণ, এটা একটা 2 কোষী ভ্রূণ, এটা 4 কোষী ভ্রূণ, এর ফলে 8 কোষী ভ্রূণ, এইভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কতদিন পর্যন্ত এটাকে ভ্রূণ বলা হয়? যতদিন পর্যন্ত এই দেহটা প্রাণী দেহের, মায়ের দেহের ভিতরে থাকে, ততদিন পর্যন্ত এটাকে ভ্রূণ বলা হয়। এখন এই ভ্রূণ সৃষ্টির সময়, এই ভ্রূণ সৃষ্টির সময় এই যে কোষগুলো তৈরি হইতেছে, এই কোষগুলো একটা পর্যায়ে, যে জাইগোট, এরপর একটা পর্যায়ে মরুলা তৈরি হয়, মরুলা দশা, এরপরে ব্লাস্টুলা দশা, এরপরে গেস্ট্রুলা দশা নামক একটা দশা সৃষ্টি হয়। সেই গেস্ট্রুলা দশার মধ্যে এই ভ্রূণের এই কোষগুলো 3টা স্তরে সজ্জিত হয়, একটা স্তরে সজ্জিত হয়, 2টা স্তরে সজ্জিত হয়, এরকম 3টা স্তরে সজ্জিত হয়। কি সজ্জিত হয়? ভ্রূণের কোষগুলো সজ্জিত হয়। এইগুলোকে বলা হয় ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় স্তর। এই স্তরগুলোর মধ্যে তোমরা একটু মনে রাখতে পারো যে স্তরগুলোর মধ্যে সবচেয়ে বাইরে যে স্তরটা, এটার নাম হলো অ্যাক্টোডার্ম, এটার নাম অ্যাক্টোডার্ম, ECTO
DERM, অ্যাক্টোডার্ম। এরপরে মাঝে যেটা হয় এটার নাম হয় মেসোডার্ম, মেসোডার্ম। আর একদম ভিতরে যেটা হয় এটার নাম এন্ডোডার্ম। এইরকম ভ্রূণের মধ্যে 3টা স্তর সৃষ্টি হয়। আমরা জানি কিংডম অ্যানিমেলিয়ার এই জীবগুলো এরা হলো বহুকোষী প্রাণী। এককোষী প্রাণীরা তাহলে কোথায়? পৃথিবীর এককোষী প্রাণীগুলোকে বলা হয় প্রোটোজোয়া, সেগুলো প্রোটিস্টা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এককোষী প্রাণীরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, আর বহুকোষী প্রাণীরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে বহুকোষী, এরা তো মেরুদণ্ডী প্রাণী হইতে পারে, অমেরুদণ্ডী প্রাণী হইতে পারে। এই জন্য যত মেরুদণ্ডী হোক আর অমেরুদণ্ডী প্রাণী হোক, এই সমস্ত প্রাণীগুলো এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আশা করি এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।